প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঈদের আগে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসে আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ে জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 4 অণুজীবের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আলোচনা করেছিলাম ভাইরাস নিয়ে। ভাইরাসের বিভিন্ন বৈশিষ্ট্য, ভাইরাসের মধ্যে টিটোফাস ভাইরাসের গঠন, টিটোফাস ভাইরাস কিভাবে একটি ব্যাকটেরিয়ার দেহের সংখ্যা বৃদ্ধি পর্যায় ঘটায়, এছাড়াও ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এবং ভাইরাস জনিত কিছু রোগ নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব ব্যাকটেরিয়া নিয়ে, অর্থাৎ এটি হলো আমাদের অধ্যায় 4-এর দ্বিতীয় ক্লাস। তো চলো শুরু করা যাক। এই অধ্যায়ে আমরা এই ব্যাকটেরিয়া অংশটি থেকে যে যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো এখানে মোটামুটি একসাথে করা হয়েছে। যেমন দেখো, প্রথমে আছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। তো আমরা একটি ব্যাকটেরিয়ার তার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো। তারপর হচ্ছে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। এরপর আছে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া। তারপর আছে ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি, অর্থাৎ ব্যাকটেরিয়া কিভাবে তার সংখ্যাটাকে বৃদ্ধি করে বা বংশ বিস্তার করে, সেই জনন পদ্ধতির অনেকগুলোর মধ্যে একটি প্রধান জনন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আছে দেখো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। এরপরে আছে ব্যাকটেরিয়া জনিত রোগ বা ধান গাছ, যার মধ্যে আছে ধান গাছের ব্লাইট রোগ এবং কলেরা। প্রথমে আসো, ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া শব্দটি ব্যাকটেরিয়ন নামে একটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি করেছে, যার অর্থ হচ্ছে লিটল রড। বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুকের নাম তো শুনেছো সবাই, আশা করি। তো বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক একদিন বৃষ্টির পাশে বসেছিলেন। তো তার অণুবীক্ষণ যন্ত্রের নিচে তিনি এক ফোঁটা বৃষ্টির পানির মধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতিটা পর্যবেক্ষণ করেন। তো তিনি এই পর্যবেক্ষিত এই ক্ষুদ্রতম যেটা জীবটা নাড়াচাড়া করছে কিন্তু দেখতে খুবই ছোট, এটার নাম দেন তিনি অ্যানিমলিকিউল বা ক্ষুদ্র প্রাণী। পরবর্তীতে বিজ্ঞানী অ্যারেনবার্গ এই প্রাণীটির নাম দেন ব্যাকটেরিয়া। এবং পরবর্তীতে বিজ্ঞানী রবার্ট কচ তিনি যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া অর্থাৎ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং পরবর্তীতে তিনি এই বিষয়টির উপরে নোবেল পুরস্কারও প্রাপ্ত হন। তো দেখা গেল যে ব্যাকটেরিয়াটা কিভাবে এসেছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে পেরেছি। এবার চলে আসো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু ভালো করে জেনে নিই। প্রথমে দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে একটি আদি কোষী জীব। আমরা জানি যে প্রত্যেকটি জীবই কিন্তু কোষ দ্বারা তৈরি, অর্থাৎ যারা বহুকোষী জীব তাদের অসংখ্য কোষ দিয়ে তারা তৈরি হয়, যারা এককোষী জীব তারা মাত্র একটি মাত্র কোষ দিয়ে গঠিত হয়। কিন্তু এই কোষের মধ্যেও কিন্তু ভিন্নতা রয়েছে। আমরা জানি প্রথম অধ্যায়ে আমরা পড়ে এসেছি যে কোষের মধ্যে কিন্তু দুই রকম কোষ আছে, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষটা কি? আদি কোষটা হচ্ছে যার কোষের যে কেন্দ্রবিন্দু অর্থাৎ নিউক্লিয়াস সেটা কিন্তু সুগঠিত থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে থাকে আমরা জানি ক্রোমোজোম। তো ওই ক্রোমোজোমটা নিউক্লিয়াসের আবরণ দ্বারা আবৃত থাকে না, যার ফলে আমরা বলতে পারছি যে নিউক্লিয়াসটি সুগঠিত নয়। আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে নিউক্লিয়াস ছাড়াও এবং রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু কিন্তু আদি কোষীদের থাকে না। তো ব্যাকটেরিয়াকে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াসটি সেটি সুগঠিত নয়, এই জন্য আমরা ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলতে পারি। পরবর্তী পয়েন্টটা কি দেখো, আণুবীক্ষণিক, অর্থাৎ ব্যাকটেরিয়াকে কিন্তু খালি চোখে দেখা যায় না, একে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যের প্রয়োজন হয়। তো সেই জন্য আমরা ব্যাকটেরিয়ার আরেকটি বৈশিষ্ট্য বলছি যে ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। এরপর আসো, তার স্পেশাল আরেকটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া এক ব্যাকটেরিয়ার যে কোষ, সে কোষের চারিদিকে আবার একটা কোষ প্রাচীরও আছে, যেটা জড় কোষ প্রাচীর, যেটা কোনো জৈবিক কার্যক্রম করে না, শুধুমাত্র কোষটাকে ঘিরে থাকে। তো এই জড় কোষ প্রাচীর বিশিষ্ট হওয়ায় এটি কিন্তু একটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যদি উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য করি তাহলে দেখতে পাবো যে উদ্ভিদ কোষে কি থাকে, কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তো দেখো, উদ্ভিদ কোষের মধ্যেও কোষ প্রাচীর আছে, আবার ব্যাকটেরিয়ার কোষেও কিন্তু জড় কোষ প্রাচীর আছে। তাহলে কি আমরা বলতে পারি না যে উদ্ভিদের বৈশিষ্ট্য আর ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের মধ্যে মিল রয়েছে? এরপরে পয়েন্টটা দেখো,
যে এর কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। আমরা কিন্তু প্রথম অধ্যায়ে শিখে এসেছি যে একটি প্রকৃত কোষীয় যদি হয় কোনো জীব, তাহলে সেই কোষের ভিতরে কি থাকে? কোষ প্রাচীর থাকে, তার ভিতরে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু ভেসে বেড়ায়, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, তারপর হচ্ছে প্লাস্টিড, উদ্ভিদ কোষ হলে প্লাস্টিড, এরকম বিভিন্ন অঙ্গাণু কিন্তু ভেসে বেড়ায়। তো এখানে ব্যাকটেরিয়ার বেলায় ব্যাকটেরিয়ার কিন্তু কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে রাইবোজোম। অর্থাৎ রাইবোজোম কিন্তু এক ধরনের কোষীয় অঙ্গাণু। তো রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু ব্যাকটেরিয়া থাকে না। এরপরের অংশটা দেখো, আরেকটি বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে দ্বিসূত্র অখণ্ড কার্যত বৃত্তাকার ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি প্লাজমিড। সুতরাং এই ব্যাকটেরিয়ার আরেকটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে তার দ্বিসূত্র অখণ্ড কার্যত বৃত্তাকার ডিএনএ থাকে। লাস্ট আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের প্রধান জনন পদ্ধতি হচ্ছে দ্বিভাজন পদ্ধতি। এখানে দেখো আমি একটা ছবি দিয়েছি, এই ছবিটা একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা রাইবোজোমের চিত্র। এই পুরো রাইবোজোমটা কিন্তু দুই খণ্ডে বিভক্ত, দুইটা পুরো একটা ইউনিট, তার মধ্যে আবার দুইটা সাব ইউনিট আছে। একটা সাব ইউনিট দেখো লার্জ মানে বড়, আরেকটা সাব ইউনিট দেখো ছোট। অর্থাৎ বড় এবং ছোট দুই ধরনের সাব ইউনিট দিয়ে কিন্তু একটি রাইবোজোম তৈরি হচ্ছে। আর রাইবোজোমের মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে যুক্ত। ব্যাকটেরিয়া রাইবোজোমটি হয় মুক্ত। এছাড়াও দেখো এখানে আরেকটি ছবি আমি অ্যাড করেছি, এই ছবিটা দেখলে তোমার প্লাজমিড সম্পর্কে তোমাদের একটি ধারণা ক্লিয়ার হবে। খেয়াল করো, এটা হচ্ছে একটি ব্যাকটেরিয়ার কোষ। সেই ব্যাকটেরিয়ার কোষের মধ্যে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ তো আছেই, তার পাশাপাশি ওর আবার বৃত্তাকার দ্বিসূত্র ডিএনএও কিন্তু আছে। সেই প্লাজমিডটাকে তুমি যদি জুম করে দেখো, দেখো এই যে দুইটা সূত্রক অর্থাৎ দুইটা সুতা, এবং দেখো এই সুতা দুটো কিন্তু কোনো প্রান্ত দেখা যাচ্ছে না, অর্থাৎ এরা কিন্তু একটা গোলাকার স্ট্রাকচার। তো এই জন্যই বলা হচ্ছে দ্বিসূত্র অখণ্ড কার্যত বৃত্তাকার ডিএনএ, যাকে আমরা বলি প্লাজমিড। ঠিক ব্যাকটেরিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য। এবার আসো আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া নিয়ে। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া বিভিন্ন রকম বিষয়ের উপর নির্ভর করে প্রকারভেদ করা হয়, যেমন কোষের আকৃতি, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষটা কেমন হবে সেটার উপর নির্ভর করে ব্যাকটেরিয়ার প্রকারভেদ হয়। আবার ব্যাকটেরিয়ার পুষ্টির তারতম্য থাকতে পারে, ব্যাকটেরিয়ার ফ্লাজেলার সংখ্যার তারতম্য থাকতে পারে। এছাড়া ব্যাকটেরিয়ার রং ধারণ করার ক্ষমতার উপর নির্ভর করেও কিন্তু ব্যাকটেরিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো আমরা এখানে কিছু সংখ্যক শুধুমাত্র কোষের আকৃতিগত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষের বিভিন্নতা উপর নির্ভর করে ব্যাকটেরিয়ার যে প্রকারভেদ আছে সেগুলোই আমি এখানে তুলে ধরছি। প্রথমে দেখো এই ছবিটা সবাই যদি একটু খেয়াল করো, দেখবে এই ছবির যে ব্যাকটেরিয়া গুলো আছে, দেখো কোনো ব্যাকটেরিয়া সিঙ্গেল অর্থাৎ একা একা বিচরণ করছে, কিছু কিছু ব্যাকটেরিয়া এরকম গুচ্ছাকারে বিচরণ করছে, হ্যাঁ, কিছু কিছু ব্যাকটেরিয়া দুইটা বা তিনটা মিলে বিচরণ করছে। তো এখানে একটু খেয়াল করে দেখবে যে ব্যাকটেরিয়ার যে কোষের যে সাইজ, সেই সাইজটা কিন্তু গোলাকার। তো গোলাকার ধরনের ব্যাকটেরিয়ায় কখনো এককভাবে থাকছে, কখনো দলবদ্ধভাবে বা কলোনি তৈরি করে থাকছে। তো এই যে কোষের গোলাকার আকৃতি, এই আকৃতিগত এই ভিন্নতার উপর নির্ভর করে এই গোলাকার আকৃতির ব্যাকটেরিয়ার কোষকে বলা হয় কক্কাস, অর্থাৎ কোষের আকৃতি প্রায় গোলাকার হয়ে থাকে। তো একটু আগে আমি বলেছি যে এই গোলাকার আকৃতির যে কক্কাস ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো কখনো এককভাবে থাকে, কখনো দলগতভাবে থাকে। এই বিষয়টার উপর নির্ভর করেই কিন্তু ব্যাকটেরিয়ার এই কক্কাস ব্যাকটেরিয়াকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন দেখো মোনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস এবং সার্সিনা। ঠিক আছে, এরপরে দেখো আমাদের দ্বিতীয় আকৃতির ব্যাকটেরিয়া। এই ছবিটাতে সবাই যদি একটু খেয়াল করো, দেখবে এখানকার ব্যাকটেরিয়া গুলো কিন্তু লম্বা আকৃতি, অর্থাৎ দণ্ডের মতো দেখতে। কিন্তু এর আগের চিত্র যদি তোমরা একটু দেখো, এর আগের চিত্রে কিন্তু ব্যাকটেরিয়ার কোষগুলো গোলাকার ছিল। তো গোলাকার ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাস, আর এই
লম্বা দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় ব্যাসিলাস, অর্থাৎ কোষের আকৃতি হচ্ছে দণ্ডাকার। এরও কিছু প্রকারভেদ আছে, অর্থাৎ এই দণ্ডাকার কোষগুলো কখনো এককভাবে থাকে, অর্থাৎ একা একা চলে, কেউ কেউ আছে দোকলা হয়ে চলে, কেউ কেউ আছে দলবদ্ধ বা কলোনি হিসেবে থাকে। এই বিষয়টির উপর নির্ভর করে কিন্তু ব্যাকটেরিয়াকে আবার এই ব্যাসিলাস ব্যাকটেরিয়াকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন দেখো, মোনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস, কক্কোব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাস। এরপর আসো 3 নম্বর এই ছবিটা খেয়াল করো। এই ছবিটাতে ছিল ব্যাকটেরিয়াগুলো গোলাকার, এই ছবিটাতে ছিল ব্যাকটেরিয়ার কোষগুলো দণ্ডাকার। এই ছবিটাতে খেয়াল করো, ব্যাকটেরিয়ার কোষগুলো হচ্ছে আমরা যে বাংলায় কমা লিখি সেন্টেন্সের মাঝে, সেই কমা আকৃতি, অর্থাৎ এই ধরনের ব্যাকটেরিয়ার কোষের যে শেপটা সেটা হচ্ছে কমার মতো। এই জন্য এই ব্যাকটেরিয়াকে বলা হয় কমা আকৃতি, বা এর আরেকটি নাম আছে ভিব্রিও। অর্থাৎ এই ভিব্রিও ধরনের বা কমাকৃতি যে কোষগুলো, এদের কোষের চেহারাটা বা এদের কোষের আকৃতিটা হচ্ছে কমা চিহ্নের ন্যায়। এরপর আসো আরেকটি, এটা খেয়াল করো সবাই। এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে ছিল ব্যাকটেরিয়াগুলো গোলাকার, এই ছবিটাতে ছিল ব্যাকটেরিয়াগুলো দণ্ডাকার, এই ছবিটাতে ব্যাকটেরিয়া কোষগুলো কমাকৃতির, কিন্তু পরের ছবিটা খেয়াল করো, এই কোষের এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সর্পিলাকার বা পেঁচানো বা স্পাইরাল শেপ। তো এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় স্পাইরিলাম বা সর্পিলাকার, অর্থাৎ এদের কোষের আকৃতি পেঁচানো বা সর্পিলাকার। তো মোটামুটি আমরা এই স্লাইড থেকে শিখলাম যে কোষের আকৃতিগত ভিন্নতার উপর যে কয়টি ব্যাকটেরিয়া রয়েছে, মোটামুটি এখানে আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী যে টপিকটা আছে সেটি হলো আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। ব্যাকটেরিয়া তো অনেক রকম আছে। এখন একটি ব্যাকটেরিয়ার পুরো যত ধরনের গঠন বা তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলো সম্পর্কে যদি আমি জানতে চাই, তাহলে একটি আদর্শ ব্যাকটেরিয়াকে চোখের সামনে রেখে আমার সেই জিনিসটাকে স্টাডি করতে হবে। তাহলে আমি একটি ব্যাকটেরিয়ার কি কি অংশ তার থাকতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এখানে আমি যতগুলো বলবো, যে কয়টা অংশ সম্পর্কে বলবো, সবগুলো একটি ব্যাকটেরিয়াতে নাও থাকতে পারে। বাট আদর্শ ব্যাকটেরিয়া বলতে এখানে যারা বুঝাচ্ছি, অর্থাৎ এখন পর্যন্ত যতগুলো ব্যাকটেরিয়া অংশগুলো পাওয়া গেছে, সবগুলোকে মিলিয়ে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এখানে আলোচনা করব। তো চলো দেখো, এটি একটি ব্যাকটেরিয়া। খেয়াল করো, ব্যাকটেরিয়ার শেপটা যদি তোমরা দেখো, এই ব্যাকটেরিয়াকে তোমরা যদি একটু কল্পনা করো, এটা কিন্তু যে আমরা ক্যাপসুল খাই ট্যাবলেট, সেই ট্যাবলেটের মতো। অর্থাৎ এই ব্যাকটেরিয়ার যে শেপটা সেটা কিন্তু ক্যাপসুল শেপ বা ওই যে ওষুধগুলো খাই সেটার মতো। দেখো এখানে খেয়াল করো, 4-5টা কালার দিয়ে কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। খেয়াল করো, সর্ববহিস্থ স্তরে আছে দেখো একটা ব্লু কালারের আবরণ, তার ঠিক নিচে আছে একটা ইয়েলো কালার বা একটা হলুদ কালারের আবরণ, আর হলুদ আবরণটার নিচে আছে একটি লাল বর্ণের আবরণ। সুতরাং এখানে 3টা আবরণ কিন্তু দেখানো হয়েছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু উঁচু, মানে একটু বের করে দেখানো হয়েছে যাতে তোমরা 3টি স্তর ভালো মতো বুঝতে পারো। এই 3টা স্তরের মাঝে দেখো আবার কিছু এরিয়া আছে, এই এরিয়াটা একটা নাম আছে। এর এরিয়ার মধ্যে দেখো তার অঙ্গাণুগুলো বা তার যা যা আছে সেই জিনিসগুলো বিচরণ করে। তো প্রথমে আসো, প্রথমে দেখো এই নীল বর্ণের যে আবরণটা আছে এটাই হচ্ছে তার ক্যাপসিউল। অর্থাৎ এই যে এই নীল বর্ণের যে আবরণটা, এটাই পুরো কোষকে একটি আকৃতি দান করে এবং এটি কিন্তু কোষের চারিদিকে প্রতিকূল অবস্থা থেকে অনেক সময় কোষকে বাঁচায়। তার ঠিক নিচে হলুদ বর্ণের যে আবরণটা আছে, সেই আবরণটা হচ্ছে কোষ প্রাচীর। অর্থাৎ এটি হচ্ছে তার, যে প্রথমে বলেছিলাম যে তার একটা জড় কোষ প্রাচীর থাকে, এটি হচ্ছে তার কোষ প্রাচীর। তারপর লাল বর্ণের যে আবরণটা, এটি হচ্ছে কোষ প্রাচীরের ঠিক নিচে থাকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। বাড়তি কিছু আছে লোমের মতো, সেই জিনিসগুলোকে বলা হয় পিলি। এরপর দেখো, এই মাঝের যে এরিয়াটা সেই এরিয়াটাকে বলা হয় সাইটোপ্লাজম। তারপরে আছে দেখো, তার মধ্যে দেখো পেঁচানো যে সুতার মতো যে স্ট্রাকচারটা আছে, এটি হলো তার ডিএনএ বা এটি হলো তার ক্রোমোজোম।
তো এই ক্রোমোজোমটা ব্যাকটেরিয়ার যেই অঞ্চলে অবস্থান করছে এই অঞ্চলটাকে বলা হয় নিউক্লিয়য়েড। এরপর দেখো যে সবুজ কালারের দানাদার যে বস্তুগুলো আছে এগুলোই হচ্ছে তার রাইবোজোম। এরপর দেখো একটু আগে বলেছিলাম বৃত্তাকার কার্যত ডিএনএ, অর্থাৎ এই নিউক্লিয়য়েড ছাড়াও কিন্তু ব্যাকটেরিয়ার এক্সট্রা আরেকটা ক্রোমোজোম থাকে বা এক্সট্রা একটা ডিএনএ বা নিউক্লিয়ার বস্তু থাকে যেটা কিন্তু দেখতে গোলাকার এবং দ্বিসূত্র। এই জিনিসটাকে বলা হয় তোমরা জানো প্লাজমিড। এরপর আসো দেখো একটা লম্বা চুলের মতো বা একটা লোমের মতো তার স্ট্রাকচার আছে যেটাকে বলা হয় ফ্লাজেলাম। একটা থাকলে ফ্লাজেলাম আর অনেকগুলো থাকলে ফ্লাজেলা। অর্থাৎ এই ফ্লাজেলার কাজ হচ্ছে যে ব্যাকটেরিয়াকে চলনে বা মুভমেন্টে সাহায্য করা। এরপর দেখো এতক্ষণ যে আমরা গঠনগুলো বা এতক্ষণ যে অংশগুলো আমরা শিখেছি সেই অংশগুলোর কিছু বর্ণনা আমি এখানে তুলে ধরছি। দেখো এখানে 1 নম্বর হচ্ছে কোষ প্রাচীর। 1 নম্বর হচ্ছে কোষ প্রাচীর। এই ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে তার প্রধান উপাদান হচ্ছে মিউরিন বা পেপটিডোগ্লাইকান। এছাড়াও কিছু পরিমাণ মুরামিক অ্যাসিড ও টিকোইক অ্যাসিডও কিন্তু এই কোষ প্রাচীরে থাকে। 2 নম্বর আসুন তার যে চারিদিকে যে ক্যাপসিউলটা ছিল সেই ক্যাপসিউলটা হচ্ছে জটিল কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটা পুরু স্তর। এই স্তরের আরেকটা নাম হচ্ছে স্লাইম স্তর। এরপর দেখো ফ্লাজেলা। ফ্লাজেলা যে অংশটা ছিল ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে এরা গঠিত হয়। ফ্লাজেলা কোনো ব্যাকটেরিয়াতে এক বা একাধিক থাকতে পারে। ফ্লাজেলার কাজ হচ্ছে আমি একটু আগেও বলেছি যে ব্যাকটেরিয়াকে মুভমেন্টে সাহায্য করা। এরপর আসো পিলি। পিলি হচ্ছে পিলিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে গঠিত। এই পিলির কাজ হচ্ছে যখন ব্যাকটেরিয়াটা কোনো একটা হোস্ট কোষকে বা একটা পোষক কোষকে আক্রমণ করবে তখন ওই পিলি দিয়ে তারা কি করে পোষক কোষকে আটকে ধরে। তো পিলি মেইনলি হচ্ছে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াতেই বিশেষ করে পাওয়া যায়। এরপর আসুন কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। আমরা এর আগে টিচে দেখেছিলাম যে কোষ প্রাচীরের ঠিক নিচেই থাকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তো এই সাইটোপ্লাজমকে ঘিরে রাখাই হচ্ছে তার কাজ এবং প্লাজমা মেমব্রেনের ভেতরের দিকে ভাঁজ হয়ে অনেক সময় থলির মতো কিছু স্ট্রাকচার তৈরি করে যাকে বলা হয় মেসোজোম। এরপর আসলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে থাকে মুক্ত রাইবোজোম আর ভলিউটিন। ভলিউটিন হচ্ছে তার খাদ্য কণা যা কিনা সে সঞ্চয় করে রাখে। এছাড়া অন্য কোনো অঙ্গাণু সাইটোপ্লাজমে থাকে না। এরপর আসো ক্রোমোজোম। আমরা দেখেছিলাম যে নিউক্লিয়ার যে অঞ্চলটা ছিল সেখানে তার ডিএনএটা থাকে, সেই ডিএনএটাই হচ্ছে তার আসল ক্রোমোজোম। কিন্তু এই ক্রোমোজোম ছাড়া তার এক্সট্রা আরেকটা স্ট্রাকচার থাকে যেটাও কিনা ডিএনএ এবং যেটা কিনা দেখতে বৃত্তাকার এবং কার্যত, সেটার নাম হচ্ছে প্লাজমিড। এখানে দেখো সে এই ডিএনএটা বা এই প্লাজমিডটা নিজে নিজে বিভাজিত হতে পারে। তোমাদের এখানে চিত্র আঁকার সুবিধার জন্য আমি একটা 2D পিকচারও দিয়েছি। এর আগেটা ছিল 3D। এটা 2D দেওয়ার কারণ হচ্ছে তোমাদের ছবিটা আঁকতে পরীক্ষায় যখন এই প্রশ্নটা আসবে যে ব্যাকটেরিয়ার বিভিন্ন অংশের বর্ণনা বা ব্যাকটেরিয়ার আদর্শ ব্যাকটেরিয়ার গঠন চিত্র অঙ্কন করো, তখন তোমরা এরকম একটা ছবি আঁকার চেষ্টা করবে। এইভাবে ছবিটা আঁকলে তোমাদের জন্য সহজ হবে। দ্বিভাজন প্রক্রিয়াটা কি? দ্বিভাজন প্রক্রিয়ায় হচ্ছে ব্যাকটেরিয়া একটি কোষ থেকে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ ব্যাকটেরিয়া এভাবেই তার সংখ্যাটাকে বাড়িয়ে যায়, একটি কোষ থেকে দুটি, দুটি থেকে চারটি। তো দেখো প্রথমে দ্বিভাজন প্রক্রিয়ার শুরুতে কি হয়। দ্বিভাজন প্রক্রিয়ার শুরুতেই একটি ব্যাকটেরিয়ার কোষ থাকে, যে কোষের এই ব্যাকটেরিয়ার এই কোষটিকে বলা হয় মাতৃকোষ। অর্থাৎ যে কোষটা বিভাজিত হবে সেই কোষটাকে বলা হয় মাতৃকোষ। তো মাতৃকোষের যে ডিএনএ থাকে এটা হচ্ছে মাতৃকোষের একটি ডিএনএ, কিন্তু এই ডিএনএটাই দ্বিভাজন প্রক্রিয়ার শুরুতে কি করে অনুলিপন করে। অর্থাৎ এই ডিএনএটা দ্বিভাজনের শুরুতে ব্যাকটেরিয়ার মাতৃকোষের ডিএনএ কোষের মাঝামাঝি এবং কোষ ঝিল্লির সাথে সংযুক্ত হয়। অতঃপর অনুলিপন করলে দুইটি ডিএনএ তৈরি হয়। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে মাতৃকোষ ছিল, যে মাতৃকোষটি কি করবে বিভাজন প্রক্রিয়াটা শুরু করবে, সেই মাতৃকোষের যে ডিএনএটা সেই ডিএনএটা অনুলিপন করে দুটি ডিএনএ তৈরি করে।
দ্বিতীয় ধাপে কি হয় দেখো, মাতৃকোষটা কিছুটা লম্বাটে হয় এবং কোষটির মধ্যভাগ বরাবর প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে ভাঁজ হয়ে বা সংকুচিত হয়ে যায় এবং ডিএনএ যে দুটো অংশ ছিল, অর্থাৎ দুটো রেপ্লিকা ছিল, সেই রেপ্লিকা দুটো পৃথক হয়ে যায়। এই ছবিটাতে খেয়াল করো, প্রথম ছবিটাতে দুটো ডিএনএ রেপ্লিকেশনের পর পাশাপাশি অবস্থান করছিল, তারপর যখন এই প্লাজমা মেমব্রেনটা ভেতরের দিকে ভাঁজ হওয়া শুরু করলো তখন কিন্তু ডিএনএ রেপ্লিকা দুটো দুই দিকে চলে গেল। 3 নাম্বার স্টেজে কি হয়, 3 নাম্বার ধাপে খেয়াল করো, সংকোচনটা আরো গভীর হতে থাকে। গভীর হতে হতে খেয়াল করো, ডিএনএ সহ এই যে এই সংকোচনটা যখন গভীর হয়ে মাঝে একটা পার্টিশন তৈরি করে ফেলে, এই পার্টিশনের ফলে কি হচ্ছে, এই রেপ্লিকাটা সহ একটা ভাগ হয়ে যাচ্ছে, আবার এই রেপ্লিকাটা সহ আরেকটা ভাগ হয়ে যাচ্ছে। এখানে কি লিখেছে যে সংকোচন গভীর হওয়ায় ডিএনএ সহ কোষটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং দুইটি অপত্য কোষে উৎপন্ন হয়। এই অপত্য কোষ দুইটি কিছুক্ষণ একসাথে লেগে থাকে। পরের ধাপটা কি হয় দেখো, শেষ পর্যায়ে এসে এই বিভাজনের শেষ পর্যায়ে এসে কি খেয়াল করো, শেষ পর্যায়ে টার্গার প্রেসার বা স্থিতিচাপের কারণে তোমার পরস্পর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে এই অপত্য কোষ দুটোই কিন্তু আবার ম্যাচিউরড হয়ে মাতৃকোষের মতো আচরণ করে এবং দ্বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। সুতরাং এটি হলো দ্বিভাজন প্রক্রিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি। এই পদ্ধতিটি সম্পন্ন করতে একটি ব্যাকটেরিয়ার প্রায় 30 মিনিট সময় লাগে, অর্থাৎ একটি ব্যাকটেরিয়া থেকে দুটি ব্যাকটেরিয়া হতে তোমার 30 মিনিট সময় লাগছে। পরবর্তী টপিকটা হচ্ছে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। অর্থাৎ ব্যাকটেরিয়ার যেমন আমাদের উপকারও করে তেমন কিন্তু আমাদের অপকারও করে, কিন্তু ভাইরাসের মতো না। ভাইরাস কিন্তু বেশিরভাগ বেলায় কিন্তু আমাদের অপকার করছে, উপকার কমই করছে, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু আমাদের অনেক উপকার করে। এবং তোমরা জানো কিনা যে মানুষের দেহে যত না কোষ আছে তার থেকেও 10 গুণ বেশি কিন্তু ব্যাকটেরিয়া আছে, এবং মানুষের অন্ত্র আর ত্বক এই দুইটা জায়গায় কিন্তু ব্যাকটেরিয়ার পরিমাণ এত বেশি, এবং কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের কোনো অপকার করে না, বরঞ্চ এরা আমাদের উল্টা উপকার করে। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া আমাদের উপকার করে আসছে। এখানে মোটামুটি আমি 5টা ক্ষেত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই আসুন চিকিৎসা ক্ষেত্র, অর্থাৎ ব্যাকটেরিয়া কিভাবে আমাদের চিকিৎসা ক্ষেত্রে উপকার করছে সে বিষয়টা আমরা জানি। প্রথমেই অ্যান্টিবায়োটিক তৈরিতে অনেক ব্যাকটেরিয়া সাহায্য করে, যেমন ব্যাসিলাস সাবটিলিস নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যার থেকে সাবটিলিন নামে এক ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করা সম্ভব হয়েছে। এছাড়া আরো কিছু উদাহরণ তোমাদের বইতে তোমরা খুঁজে পাবে। এরপরে আসো প্রতিষেধক তৈরিতে, যেমন ডিপথেরিয়া, হুপিং কাশি, এই ধরনের যেই ব্যাকটেরিয়া জনিত রোগ আছে সেই রোগগুলো থেকেই কিন্তু আবার এই রোগগুলোর প্রতিষেধক তৈরি করা সম্ভব হয়েছে। তো মোটামুটি চিকিৎসার ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া নিজেই অনেক বড় ভূমিকা পালন করে আসছে। এরপরে আসো কৃষিক্ষেত্রে, অর্থাৎ ব্যাকটেরিয়ার কৃষিক্ষেত্রে কি কি অবদান রয়েছে। প্রথমেই আছে মাটির উর্বরতা বৃদ্ধিতে, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে যারা কিনা মাটিতে অবস্থান করে এবং মাটির যে জৈব যৌগগুলো আছে সেগুলোর পচন ঘটিয়ে বা সেগুলো জটিলগুলোকে ভেঙে সরলে পরিণত করে মাটির উর্বরতাটাকে বৃদ্ধি করছে। এরপরেও কিছু ব্যাকটেরিয়া আছে যেমন অ্যাজিটোব্যাক্টর, সিউডোমোনাস, তারপর ক্লস্ট্রিডিয়াম, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো অনেক সময় নাইট্রোজেন সংবন্ধনেও কিন্তু সাহায্য করে। নাইট্রোজেন সংবন্ধনটা কি, যে বায়ু থেকে এই ব্যাকটেরিয়াগুলো সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করে মাটির সাথে কিন্তু নাইট্রোজেনকে যৌগ পদার্থ হিসেবে যুক্ত করে দিতে পারে, যার কারণে কি হয়, মাটির নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গিয়ে মাটির উর্বরতাটাকে বৃদ্ধি করে। এরপরেও আছে বিভিন্ন ধরনের পতঙ্গনাশক হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিনা পতঙ্গনাশক হিসেবে আমরা ব্যবহার করে গাছকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে পারি। এরপরে আসো শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতাটা অনেক বেশি, কারণ দুগ্ধ শিল্প থেকে শুরু করে পাট শিল্প, চামড়া শিল্প, এই ধরনের শিল্পগুলোতে, তারপরে চা, কফি প্রক্রিয়াজাতকরণ, এইসব বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোতে কিন্তু ব্যাকটেরিয়ার অনেক বড় বড় ভূমিকা রয়েছে।
উদাহরণসহ তোমাদের বইতে খুব সুন্দর করে এই বিষয়গুলো আলোচনা করা আছে। চা, কফি এবং তামাক শিল্পে প্রক্রিয়াজাতকরণে কিভাবে কোন ব্যাকটেরিয়াটা সাহায্য করছে, এগুলো তোমাদের বইতে খুব সুন্দর করে বোঝানো আছে। আমি এখানে একটা রেফারেন্স দিয়েছি, খেয়াল করো। ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের যে বইটি আছে তোমাদের প্রথম পত্রে, সেখানে পৃষ্ঠা নম্বর 152-তে এই ব্যাকটেরিয়ার যে উপকারিতা এখানে ডিটেলস আলোচনা করা আছে। এরপরে অংশটা দেখো মানব জীবনে যেমন বিভিন্ন ধরনের গরু পশু পাখি যারা কিনা সেলুলোজ জাতীয় যে খাবার আছে সেগুলো খায়, এবং সেলুলোজকে হজম করার জন্য কিন্তু গরু বেশি গৃহপালিত পশুর অন্ত্রে কিন্তু এক ধরনের এনজাইম থাকে যারা কিনা ওই সেলুলোজকে ভেঙে সহজে খাবারটাকে হজম করতে সাহায্য করে। তো এই ধরনের গৃহপালিত পশুর বেলায় যদি এই ব্যাকটেরিয়াটা কাজ না করতো, সেক্ষেত্রে আমরা কিন্তু পশু পালন করতে পারতাম না বা আমাদের জন্য ডিফিকাল্ট হতো। তো সেক্ষেত্রে দেখো এখানেও কিন্তু ব্যাকটেরিয়া কাজ করছে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের ভিটামিন তৈরিতে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেমন ইকোলাই। এই ব্যাকটেরিয়াটাও কিন্তু মানব দেহে ভিটামিন B2 ইত্যাদি ভিটামিন তৈরি করার মাধ্যমে মানুষের দেহের পুষ্টির পরিমাণটা বাড়িয়ে দেয়। এরপরে আছে জিন প্রকৌশল মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ব্যাকটেরিয়া কিন্তু এখন বর্তমানে মানুষের যেমন ইনসুলিন যাদের ডায়াবেটিস রোগ হয়, সেই ডায়াবেটিস রোগের পিছনে দায়ী হচ্ছে এক ধরনের এনজাইম যেটা হচ্ছে ইনসুলিন। তো এটা অনেক ডায়াবেটিস রোগীদের দেহে এই হরমোনটা তৈরি না হলে বা এই এনজাইমটা তৈরি না হলে কিন্তু সুগার লেভেলের তারতম্য ঘটে, যার ফলে কিন্তু ডায়াবেটিস রোগের সূচনা হয়। তো বর্তমানে কিন্তু জিন প্রকৌশলের মাধ্যমে এই ডায়াবেটিস রোগের জন্য যে ইনসুলিন এনজাইমটা প্রয়োজন, সেটাকে কিন্তু বাইরে প্রডিউস করা সম্ভব হয়েছে। তো এভাবে জিন প্রকৌশলেও কিন্তু ব্যাকটেরিয়া ভূমিকা পালন করছে। এরপর আসো পরিবেশ উন্নয়নে কিভাবে সাহায্য করে, যে বিভিন্ন ধরনের আবর্জনা পচন, তারপর পয় নিষ্কাশন, তেল অপসারণ, এই ধরনের বিভিন্ন কাজে কিন্তু ব্যাকটেরিয়া পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকটেরিয়ার কিন্তু অসংখ্য উপকারিতা আমাদের জীবনে এবং আমাদের পরিবেশে সব দিকেই কিন্তু ভূমিকা পালন করে আসছে। এরপরে আসো ব্যাকটেরিয়ার অপকারিতাগুলো। ব্যাকটেরিয়ার সবচেয়ে বড় অপকারিতা হচ্ছে যে তারা রোগ সৃষ্টি করে, অর্থাৎ তারা মানব জীবনে রোগ সৃষ্টি করে, তারা বিভিন্ন পশু প্রাণীর দেহ রোগ সৃষ্টি করে, তারা বিভিন্ন উদ্ভিদের দেহ কিন্তু রোগ সৃষ্টি করে। এছাড়া তারা খাদ্যদ্রব্য পচন বা বিষাক্তকরণ, এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিনা খাবারটাকে যখন খাবারে আক্রমণ করছে বা খাবারটাকে পচিয়ে ফেলছে, সাথে সাথে কিন্তু কিছু বিষাক্ত পদার্থ তারা অপসারণ করছে, যার ফলে কি হয়, না জেনে যদি কেউ খাবারটা মুখে দেয় বা কোনোভাবে ভেতরে যায়, সেক্ষেত্রে কিন্তু মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। সুতরাং ব্যাকটেরিয়া যেমন আমাদের উপকার করে আসছে, ব্যাকটেরিয়া কিন্তু আমাদের তেমন অপকারও করে আসছে। সো এই মোটামুটি এগুলোই আমাদের ব্যাকটেরিয়ার সম্বন্ধে অর্থনৈতিক গুরুত্ব। লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়ার একটি মারাত্মক রোগ যেটা ধান গাছে হয়ে থাকে, সেই রোগটার নাম হচ্ছে ব্লাইট রোগ। ব্লাইট রোগ কি? ব্লাইট হচ্ছে যে গাছের ফুল, পাতা বা কাণ্ড যদি মরে যায় বা শুকিয়ে যায়, এই ধরনের রোগকে বলা হয় ব্লাইট রোগ। পাশে একটি ছবি দিয়েছি, খেয়াল করো। এটা হচ্ছে ধানের পাতা। খেয়াল করো, প্রথম দিকে পাতাটাতে যখন আক্রমণ করে এভাবে তারা মরা শুরু করে বা শুকানো শুরু করে। ধীরে ধীরে যখন আক্রমণের পরিমাণটা বেড়ে যায়, তখন কিন্তু ধানের গাছটা একেবারেই মরে বা শুকিয়ে যায়। তো এটা কিন্তু আমাদের ফসলের জন্য, কারণ আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তো আমাদের প্রধান খাদ্য কিন্তু ভাত। তো ধান গাছে এই ধরনের রোগের কারণে কিন্তু ধান গাছের প্রচন্ড ক্ষতি হয় এবং আমাদের ফলন নষ্ট হয়ে যায়। তো এই রোগের পিছনে দায়ী যে ব্যাকটেরিয়াটি আছে, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি। এর আরেকটা ভ্যারাইটি হচ্ছে অরাইজি ভ্যারাইটি। তো এই সুইংস এটল হচ্ছে এই ব্যাকটেরিয়াটার নামকরণ করেন। তো অথরের নাম অনুযায়ী সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নামের শেষে যে অথর, তার নামটাই যুক্ত করতে হয়। তো এই ব্লাইট রোগের, ধান গাছের ব্লাইট রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি, এবং এই ব্যাকটেরিয়াটার কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। খেয়াল করো, এই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি দণ্ডাকার ব্যাকটেরিয়া এবং অপেক্ষাকৃত খাটো ও মোটা ব্যাকটেরিয়া। তারপর এরা সাধারণত এককভাবে থাকে, অর্থাৎ এরা একা একা থাকে।
এবং এরা দলবদ্ধভাবে কখনো থাকে না, মাঝে মাঝে হয়তো দুটো একসাথে থাকতে পারে। এরপর এরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে যে ক্যাপসুলের যে আবরণটা থাকে তার বাইরে আরেকটি আবরণ থাকে, যেটার কারণে তারা ক্রিস্টাল ভায়োলেট রংটাকে ধরে রাখতে পারে না। তো এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো জ্যান্থোমোনাস অরাইজি হচ্ছে সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং এরা স্পোর তৈরি করে না। এরপর আসো যে এদের কোনো ক্যাপসিউল নেই, তবে এদের ফ্লাজেলার সংখ্যা একটি, অর্থাৎ একটি ফ্লাজেলা তাদের থাকতে পারে। তো এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা জানলাম, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানলাম। আর এই রোগ থেকে প্রতিকার বা প্রতিরোধ করতে হলে আমাদের যা যা করা প্রয়োজন তা হলো যে যদি আমরা ফসল বোনার আগে বা ধান গাছ লাগানোর আগে যদি আমরা রোগ প্রতিরোধক্ষম প্রকরণ বা ভ্যারাইটিটা লাগাতে পারি, তাহলে আমাদের এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া পরিমাণটা কমবে। এছাড়াও বপনের আগে বীজ যেটা, অর্থাৎ যে বীজটা আমরা বপন করব সেই বীজটাকে অবশ্যই জীবাণুমুক্তকরণ করে তারপর আমরা সেটাকে বপন করব। তারপর যে জমিটা আমরা কাজে লাগাবো বীজ বপনের জন্য, সেই জমিকে শুকনা ভালো মতো শুকিয়ে নিতে হবে। ভেজা মাটি বা ভিজা অবস্থায় থাকলে কিন্তু সেখান থেকে বীজ নষ্ট হওয়ার বা বীজে এই ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করার কিন্তু সম্ভাবনা থাকে। তারপরে আছে যে যদি রোগ আক্রমণ হয়েই যায়, যে কোনো গাছে যদি ব্যাকটেরিয়াটা আক্রমণ করে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করেও কিন্তু সে ব্যাকটেরিয়াকে দমন করতে পারি। সো মোটামুটি এই পর্যন্তই ধান গাছের ব্লাইট রোগ সম্পর্কে যা যা জানার ছিল মোটামুটি আমি এখানে আনার চেষ্টা করেছি। তারপর তোমরা অবশ্যই বই পড়বে, বইয়ের সাথে মিলিয়ে পড়বে, কারণ সবকিছু ঊর্ধ্বে হচ্ছে বই যদি না পড়ো আসলে জ্ঞানটা বাড়বে না। আর বইয়ে তোমাদের আরেকটি রোগ সম্পর্কে আলোচনা করা আছে, সেটা হচ্ছে কলেরা। ভিব্রিও কলেরি অর্থাৎ কমা আকৃতির যে ব্যাকটেরিয়াটা আছে সেই ব্যাকটেরিয়ার আক্রমণে কিন্তু মানুষের দেহে কলেরা রোগের সৃষ্টি হয়। সেই বইটি সম্পর্কে বিস্তর আলোচনা, সেই বিষয়টি সম্পর্কে বা কলেরা সম্পর্কে তোমাদের বইতে বিস্তর আলোচনা করা হয়েছে। তোমরা ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের প্রথম পত্র বইটি অবশ্যই ফলো করবে। তো মোটামুটি এই পর্যন্তই আজকে। পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে এই অধ্যায়ের শেষ পর্ব, অর্থাৎ এই অধ্যায়ের যে ম্যালেরিয়া পরজীবী পার্টটা আছে সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। টিল দেন স্টে সেফ।